বাবারে বললাম আমি কাজ করতেছি। আমি কি থানায় বসে বসে কি ঘোড়ার ঘাস কাটতেছি? আমি ফোন লাগাও। স্যার, একজন লোক আপনার সাথে দেখা করতে চায়। এত রাতে কি চাই? জানি না স্যার, আমাকে কিছু বলেনি, আপনাকে বলবে বলছে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও, যাও। বসুন। কে আপনি? আমার নাম জামান। আমি একজন খুনি। একটু আগে আমি একজনকে খুন করছি। আচ্ছা, কোথা থেকে এসব পাগলের উদয় হয়? এই দুনিয়াতে কেউ খুন করে এসে বলবে যে আমি খুন করে এসেছি? এই এই মাঝরাতে থেকে আপনি আমার সাথে মজা করতে আসছেন? আমার কথা বিশ্বাস হইতেছে না? এই যে এই নাম্বারে একটা ফোন করে দেখেন। হ্যালো, জি বলছি। কি বললেন? খুন হয়েছে? মাথায় আঘাত করেছে? জি জি, আমরা আসছি আসছি। তোর আসতে এত সময় লাগলো? পড়ছিলাম তো, পড়া শেষ করে আসলাম। পড়া পড়া আর পড়া। আচ্ছা, পড়া ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই? এটা কি বলেন ম্যাডাম? আসলে আমার মামা তো আমাকে গ্রাম থেকে ঢাকায় আনছে পড়ালেখার জন্যই। ওনার অনেক আশা আমার উপরে। সাহিল, আমি তোমাকে বলেছি যে তুমি আমাকে ম্যাডাম ডাকবে না, আপনি বলবে না। ম্যাডাম, বড়দের সাথে সম্মান নিয়ে কথা বলতে হয়, এটা আমার মামা আমাকে শিখিয়েছে। আর আমার আসলে আপন কেউ নেই মামা ছাড়া। জন্মের পর মাকেই দেখিনি, শুধু মামাকেই দেখেছি। তো উনি যা শিখিয়েছেন ওইটা আমি অমান্য করতে পারবো না। ম্যাডাম, আমি তাহলে আজকে যাই, আমার একটু পড়া বাকি ছিল। তুমি যাবে মানে আমি তোমার সাথে কথা শুরু করি মানে? আমার অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা আছে, আমার কিছু পার্সোনাল কথা। পার্সোনাল কথা আমার সাথে? ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারছি না আসলে। দেখো সাহিল, মানুষের জীবনে কখনো কখনো এমন এমন কিছু ঘটনা ঘটে যেটা সে কখনোই আগে থেকে বুঝতে পারে না। কিছু কিছু সময় মানুষকে অবুঝ করে তোলে, ভুলিয়ে দেয় বাস্তবতাকে। তখন দু চোখে তার শুধু স্বপ্ন থাকে, কাউকে নিয়ে ছবি আঁকে মনে মনে। সেই ছবির মানুষটির সাথে কথা বলে, ছবির মানুষটিকে নিয়ে কত স্বপ্ন দেখে, তাকে আপন করে পেতে চায়। আমি আসলে তো
কিরে তোর ফিরতে দেরি হলো কে? হ্যাঁ দেখ রে, এইটা তোর গেলাম না টাকা তো এখানে একদম এদিক ওদিক করবি না। অচেনা কেউ যদি কিছু কয় মানে তোর গুরুত্ব দিবি না। এখানে পদে পদে বিপদ উঠতে যাচ্ছে, বুঝছ? না না, ওই তোমার মালিকের মাইয়া দীপা ম্যাডাম আমার দেখা হয়েছিল রাস্তায়, লেগে দিল। ও আচ্ছা ঠিক আছে, যা এখন গিয়ে কাপড় চাপড় ছেড়ে তুমি ধুয়ে লো, তোর খেয়াল যা। আর তুই আমি লাগে যা। আরে মামনি, তুমি তুমি আমার এখানে? না না, তা হইব কেন? তারপরেও মানে আমারে আমারে খবর দিলি তো আমি আসতাম। ও ও একটু দোকানে গেছে, তা ওরে খুঁজতেছো কেন? কোনো দরকারে? না না, কোনো দরকার নেই। আচ্ছা, সাহিল তোমার কেমন আত্মীয়? হ্যাঁ, ও ও আমার ছোট বোনের ছেলে। ও যখন খুব ছোট তখন ওর মা মারা যায়, তারপর থেকেও আমার কাছেই মানুষ। ও পড়াশোনায় মানে লেখাপড়ায় খুব ভালো, ওরে আমি পড়াইছি। তো ওই কলেজের পড়া তো শেষ গ্রামের, এখন ওরে নিয়ে আসছি এখানে ভার্সিটিতে ভর্তি করার লেগে। ও তাহলে তো খুবই ভালো। কিন্তু মা, আমার না খুব ভয় করতেছে, মানে কি যে করুম। কিসের ভয়? ভার্সিটিতে পড়ার তো মেলা খরচ, আর আমি পারুম কি না সেটা, আর ভার্সিটিতেও ভর্তি করতে পারবো কি না এই নিয়ে খুব চিন্তায় আছি না। কোনো চিন্তা করো না, তুমি নিশ্চয়ই পারবে। দরকার হয় আমি তোমাকে সাহায্য করব। তুমি চাইলে ওর সমস্ত লেখাপড়ার খরচ আমি চালাতে পারবো। ম্যাডাম, আপনি এখানে? রাম চাচা, ওকে না করো। বলো আমাকে এসব ম্যাডাম ট্যাডাম বলে যেন না ডাকে। আমার বাবা মায়ের দেয় একটা নাম আছে, ওকে বলো আমাকে যেন সেই নামে ডাকে। মামনি, তুমি তো বয়সে বয়সে কেন শুধু সব দিক থেকে ঘুরছে অনেক বড়, লেগে তোমার সম্মান কইরা ও ম্যাডাম কইরা ডাকে। এত সব কিছুতে সম্পর্ক হয় না, সম্পর্ক হয় মনের মিল হলে। হ্যাঁ, তুমি আমার এত দামি একটা ভার্সিটিতে ভর্তি করে রাখো, কিন্তু 3 মাস পর পর টাকা যোগান দেওয়া লাগবে একটু। এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, সব হয়ে যাবো। তুই খালি মন দিয়া পড়াশোনা করবি। সেটা ঠিক আছে মামা, তুমি একটা বাড়ির কি আছে এতগুলো টাকা? আমি তো ওই কলেজ থেকেই এমএ করতে পারতাম। এই আদার ব্যাপারই হইয়া তোর জাহাজের খবর নেওয়ার দরকার কি? তুমি আমার কাছ থেকে দিবে? এতগুলো টাকা তুমি কই পেলে আমার একটু বলো। আমি কে কই পেলে তোমরা কও না, এতগুলো টাকা অনেক টাকা। আমি দিয়েছি, আমি আমার চাচাকে টাকা দিয়েছি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য। আপনি? তা আপনি আমার মামাকে কেন আমার ভর্তির জন্য টাকা দিয়েছেন? তোমার মামার স্বপ্ন পূরণের জন্য, তোমার সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু আপনি আমার জন্য কেন টাকা দিয়েছেন, আর আমরাই বা কেন আপনার টাকা নেব? কারণ মানুষ তো মানুষেরই জন্য। তোর এই দীপা মামনিদের এইভাবে বলাটা না ঠিক হয় না। চল চল চল, আয়। কি ব্যাপার,
কিছু বলতে এসে না বলে চলে যাচ্ছ যে? আপনি কি করে বুঝলেন যে আমি কিছু বলতে এসেছি? কিছু কিছু মানুষের চেহারা দেখে অনেক কিছু বোঝা যায়। আমি আসলে আমার আচরণের জন্য সত্যি খুব দুঃখিত। আমার ভাবে আপনাকে বলাটা ঠিক হয়নি। যদি বলি এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি যেহেতু আপনাকে সম্মান করি, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে সেটা মেনে নেওয়ার চেষ্টা করব। কি শাস্তি দিবেন বলুন? কি? চলো এক কাজ করি, আজ আমরা সারা রাত দুজনে ছাদে বসে থাকবো। ছাদে বসে বসে আমরা আকাশে তারা দেখব, গল্প করব, আর তুমি আমাকে গান শোনাবে। ওকে? ম্যাডাম, এটা যদি আপনার শাস্তি হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার মাথায় অনেক গন্ডগোল আছে। প্লিজ একটা মেন্টাল ডক্টর দেখান, আমি আসি। ঠিক আছে ঠিক আছে, আমি জানতাম যে তোমার উত্তর এটাই হবে। এমন কিছু আমি বলবো না, ঠিক আছে? আর একটা কথা বলো তো, আমার পাশে বসে এক কাপ কফি খাওয়া যাবে? আমি আপনার সম্মানের জায়গায় নষ্ট করতে চাই। তার মানে আমার পাশে বসে এক কাপ কফি খেতে তোমার কোনো আপত্তি নেই, রাইট? মানে তবে কবে? ম্যাডাম, প্রত্যেকটা সম্পর্ক পূর্ণতা পায় তার নিজ নিজ পথে। কিছু সময়ে কিছু সম্পর্ক আছে যা দূরে থেকে ছুঁয়ে দেখা ভালো, কাছে আসলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ যেমন চাচা, এসো। কিছু কি বলবা? হ্যাঁ মানে আমি বলছিলাম যে বাবা যে কদিন দেশে না আসে, তুমি আর সাহিল উপরে এসে আমার এখানে থাকো। এইটা কি ঠিক হইব মামুনি? তোমার বাবা শুনলে কি বলবো? বাবা শুনলে কি বলবে? দেখো এই যে এত বড় বাড়িতে আমি একা একা থাকি, কি করে বলো তো? তোমরা থাকলে অ্যাটলিস্ট তোমাদের সাথে আমি কথা বলতে পারবো, আমার ভালো লাগে। মামুনি, তোমার এই অনুরোধটা বোধহয় আমি রাখতে পারবো না। তা রাখবে কেন? আমি কি তোমার কেউ নাকি? তুমি তুমি শুধু শুধু খালি রাগ করতেছো মামুনি। আচ্ছা, তুমি ভেবে দেখো যে এত মস্ত একটা বাড়িতে আমি কিভাবে থাকবো? তুমি একা কই মামুনি? আমরা তো নিচেই আছি, তুমি ডাকলেই তো আমরা এসে পড়ি। না না না, তুমি না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি আমি একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, আমি আসি এখন মামুনি। এক মিনিট। হ্যালো, দিবা মামুনি, এই যে দেখো না, ওই সাহিল সবকিছু সাইরা সুইরা গ্রামে চলে যেতেছে। চলে যাচ্ছে মানে? আরে সে কইতাছে সে নাকি ওই শীত তারা বাঁকা কইরা এখানে থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। শোন, আমি একটু যাচ্ছি, আমার কাজ আছে। আরে কোথায় যাচ্ছ বলে তো যাবা। আমার একটু ঝামেলা হচ্ছে, আমি চলে আসবো। আশ্চর্য, ঝামেলা হয়েছে মানে বলে যাও। সাহিল, সাহিল, কি ছেলে মানুষই করছো? তুমি কোথায় যাচ্ছ? গ্রামে। কেন? এই কেন উত্তর আমি আপনাকে দিব না। আমি গ্রাম থেকে এসেছি, আমি গ্রামে চলে যাব। তাহলে তোমার মামার স্বপ্নের কি হবে? তুমি ওই গ্রামের কলেজে পড়ে কি তোমার মামার স্বপ্ন পূরণ করতে পারবে? মামার সাথে আমার কথা হয়েছে, ওনাকে আমি বুঝিয়ে দিয়েছি যে এক জীবনে সবার সব স্বপ্ন পূর্ণ হয় না। কিন্তু আমি সেটা হতে দেব না। কোন অধিকারে হতে দিবেন না? আপনি কে? যে অধিকারে তোমাকে আটকানো যায় সে অধিকার। দেখুন ম্যাডাম,
আপনার সব অসম্পূর্ণ কথা আর অপ্রত্যাশিত আবেগের কোনো মূল্য নেই আমার কাছে। আমি খুব ভালো মতো বুঝে গেছি আপনার উদ্দেশ্য। আমাকে আমার স্বপ্ন পূরণের লোভ দেখিয়ে আপনি আপনার উদ্দেশ্য পূরণ করবেন, সেটা কখনই পারবেন না। তোমার কাছে মনে হচ্ছে যে আমি আমার উদ্দেশ্য পূরণ করার জন্য তোমার জন্য এত সব কিছু করছি। হুম? যদি সেটা হতো সাহিল, এই শহরে কিন্তু ছেলের কোনো অভাব ছিল না। আমি আমি তোমার জন্য এত সব কিছু করছি কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। কি দেখো কি আমার জন্য এতগুলা? আমি তো সারা জীবনই পার করে দিলাম 2-3 টাকা পর। এখন থেকে সবগুলো করবে, পছন্দ হয়েছে কিনা দেখো। মামুনি আসবো? এসো। এই যে মামুনি, আমি তোমার জন্য নিজ হাতে কফি বানাই নিয়ে আসছি। সাইল কোথায়? ও তো ভার্সিটিতে গেছে মামুনি। ও আচ্ছা, ইয়ে জামা চাচা, বাবা ফোন করেছিল একটু আগে, ও নাকি দেশে আসছে। তাই? হ্যাঁ, আচ্ছা। মানে আমি বলছিলাম কি, তুমি যদি বাবা আসার পরে আমার আর সাহিলের বিয়ের বিষয়টা একটু বাবাকে বুঝিয়ে বলতে। মামুনি এইসব তুমি কি কইতেছো? আরে তুমি তুমি চাইলে বিয়ে করতে যাবে কেন? মজা করতেছো না? না, আমি সত্যি বলছি। আমরা মানে আমি সাহিলকে ভালোবাসি, ও আমাকে পছন্দ করে। মামুনি, আমি তোমার কথা তো কিছু বুঝতে পারতেছি না। আরে সাহিল আর তোমার বয়সটা দেখো, তাছাড়া সব ব্যাপারে সব কিছুতে তো তোমার সাথে মেলা ফারাক। এই সহজ সহজ জিনিসটা তুমি বুঝতে পারতেছো না। তোমার
মাথা ঢুকতেছে না এটা মামুনি। জামান চাচা, ভালোবাসা অর্থবৃত্ত, জাতপাত সব কিছুর ঊর্ধ্বে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এতে লুকোচুরির কিছু নাই। আর ভালোবাসার চেয়ে ধ্রুব সত্য পৃথিবীতে আর কোনটি নেই। তোমার বাবা শুনলে কি যে করবো আমি জানি না। অসম্ভব, সে পুরা দুনিয়াদের ওলট পালট করে ফেলবো, তেলেসমাতি লাগাই দিব। তুমি বুঝতে পারতেছো না মা? আমি এর জন্যই তো বুঝে শুনে বলছি, বাবা আসলে প্লিজ তুমি আমাদের বিষয়টা একটু বুঝিয়ে বলো বাবা। যেটা হবার সেটা পরে দেখা যাবে, আগে তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো। আমি কিছু জানি না, এইসব কি কইতেছো? আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না। সাহিল, আমার একটা কথা সত্যি করে কত, দীপা যা কইল এগুলি কি সব সত্য? দীপা তোরে ভালোবাসে, সে নাকি তোরে বিয়ে করতে চায়। কি হলো, কথা বস না কেন? হ্যাঁ মামা, আমিও দীপারে ভালোবাসি। আর আমরা দুজনই ঠিক করছি যে বিয়ে করব। এর পরিণতি কি ভয়ঙ্কর হইব একবার ভাইবা দেখছস? ভালোবাসা পরিণতি ভাই পায় না, ভালোবাসা হয়ে যায়। দেখ বাবা, আমার আমার কেন জানি ভীষণ ভয় লাগতেছে। মনে হইতেছে একটা প্রচন্ড ঝড় আগায় আসতেছে, সবকিছু ওলট পালট করে দেবো ওই ঝড়ে। বাবা রে, বাবা বাবা মাথা ঠান্ডা করে। আবেগ তোরা তখন আবেগে ঢুকতে আসো। শুধু আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ নিজের বশ করতে হয়। আবেগ আর জীবন দুটো আলাদা জিনিস। জমল, জি স্যার। দীপা কোথায়? মামনি তো একটু আগে বাইরে গেল। মেয়েটাকে নিয়ে আর পারি না। এতদিন পরে এলাম, কোথায় একটু সামনে বসবে, কাছে আসবে, কথা বলবে, ওর কোনো পাত্তাই পাচ্ছি না। আসার সময় তো রুমে একটা ছেলেকে দেখলাম। কে সে? স্যার, আমার ওই ছোট বোনের ছেলে, ওর নাম সাহিল। ওই পড়াশোনা ওই গ্রামে শেষ করছে, তো ওই MBA করার লেগে ওরে ঢাকায় নিয়ে আসছি স্যার। গুড গুড, ভেরি গুড। ওকে মন দিয়ে পড়াশোনা করতে বল। পড়াশোনা শেষ হলে আমার কোম্পানিতে একটা চাকরি দিয়ে দেবো। ইয়ে স্যার, আপনি সাহস দিলে ওই একটা কথা বলতে চাই স্যার। সাহস অসাহসের কি আছে, বল। ইয়ে স্যার, ওই দীপা মামনির ইয়ে, দীপা কি হয়েছে? না মানে স্যার, আমি কইতেছিলাম স্যার, ওই যে মানে সাহিল মানে আমার ভাই না, ওরে কি মানে এখনই স্যার একটা চাকরি দিয়া দেওয়া যায় না স্যার? আরে আমি তো বললাম লেখাপড়াটা শেষ করুক। লেখাপড়া শেষ করলে আমি আমার কোম্পানিতে ওকে একটা চাকরি দিয়ে দেবো। আচ্ছা জি জি, ঠিক আছে স্যার, ঠিক আছে। দীপা, তোমার বাবা আমাদের এই সম্পর্ক না মেনে নেবেন না। উনি যদি সম্পর্কের ব্যাপারে জানতেও পারেন তাও অনেক রেগে যাবেন। আর মামা মামা ওনার মনে হয় না খুব বেশি একটা সাহায্য করবেন আমাদের। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা যা করছি তাকে ঠিক করছি।
চলো আমরা কালই বিয়ে করে ফেলি। বিয়ে কাল? তোমার মাথা ঠিক আছে? তোমার বাবা জানতে পারলে তো অনেক অনেক ঝামেলা হয়ে যাবে। অনেক ঝামেলা হলে হবে, তাই বলে তো আর আমি আমার জীবন থেকে তোমাকে দূরে সরিয়ে দিতে পারবো না। দীপা, আমার অনেক টেনশন হচ্ছে শুনি। শোনো, টেনশন করো না তো, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এক কাজ করি, কাল সকালে সকালে তুমি কাজী অফিসে চলে আসবে, আমিও চলে আসব, তারপর আমরা ওখানে বিয়ে করে ফেলবো। ওকে? না কিন্তু কোনো কিন্তু না, প্লিজ। আমি নিচে যাই, মামা পরে সন্দেহ করবে। The number you are trying to reach is currently unavailable. Please try again later. হ্যাঁ মামা বলো। সাহিল তুই কই? একটু বাইরে। কেন, কি হয়েছে? আরে দীপার বাবা স্যারে আমারে অনেক অপমান করছে। কইছে তুই নাকি দীপারে খালি ডিস্টার্ব করস, আর আমারে মেলা মেলা খারাপ খারাপ কথা কইছে। কইছে আমি যেন তোরে নিয়া এখনই গ্রামে চলে যাই, নাইলে সে আমাকে পুলিশে দিব। কি? আচ্ছা আমি আসছি আসছি। The number you are trying to reach is currently unavailable. দীপক কেন আমার সাথে এমন করছে, আর ওর বাবা আমার মামাকেই বা কেন অপমান করলো? আচ্ছা আমরা শর্টে যাবো। এই ডোন্ট ওয়ারি। রেডি, অ্যাকশন। বিয়ে কালকে? তোমার মাথা ঠিক আছে? তোমার বাবা যদি বিষয়টা জানে তখন কি হবে? জানলে জানবে, তারপরে তো তোমাকে আমি আমার জীবন থেকে আলাদা করতে পারি না। আমার খুব টেনশন হচ্ছে। তুমি কোনো টেনশনই করো না, কাল তুমি একটাই কাজী অফিসে আসবে, কালকেই আমরা বিয়ে করব। তারপর? তারপরটা নয় সময়ের হাতেই ছেড়ে দাও, সময়ই বলে দেবে আমাদের কি করতে হবে। কাট সিকোয়েন্স ওভার। হ্যাঁ, সবাইকে গাড়ি করতে বলো। আচ্ছা আপু, আউটডোর শুটিংটা এখানে আজকে শেষ করে গেলে হতো না? কালকে তো আবার আসতে হবে একটা সিকোয়েন্সের জন্য। না 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 না, 14 নম্বর সিকোয়েন্সে একটু ঝামেলা আছে, রাতে যে আমি ঠিকঠাক করে কালকে সব দিয়ে দেবো। দীপা, ওকে ঠিক আছে। দীপা তুমি এখানে? আমার ব্যাগটা, ব্যাগ দিয়ে যাও। আমি সকাল থেকে কাজে অফিসে ওখানে দাঁড়িয়ে আছি। তুমি আচ্ছা সবাইকে তাহলে তুমি এখানে কি করছো? আর তোমার ফোনে আমি কতবার ফোন দিলাম, তোমার ফোন বোধহয় বন্ধ। একটু দেখ, কিছু বলছো না কেন? এনিথিং রং? এক্সকিউজ মি, হাউ ডিয়ার ইউ আমাকে তুমি করে বলছো? আচ্ছা কিবা দাঁড়াও হয়েছে, তোমার আর অভিনয় করতে হবে না, যদিও তুমি খুব ভালো অভিনয় করো। কিন্তু আচ্ছা আমি বলে কিছু বুঝতেছি না, কি আসলে ক্যামেরা লাইট, তুমি আবার অ্যাকশন দিচ্ছ, এগুলোর জন্যই তো এত কিছুর আয়োজন। মানে জানো আমি কে? দীপান্বিতা খান দীপা, 1 নম্বর ডিরেক্টর। নিজেকে যতটুকু প্রমাণ করার দরকার আমি পুরোটাই করেছি। অবশ্য আগে সেই অবস্থাটা আমার আর নেই। লোকে এখন আমার আশেপাশে পেছনে বলে আমি নাকি এখন ফ্রক ক্রিয়েটার।
এই সব কিছু দেখতে দেখতে সব কিছু শুনতে শুনতে না আমার আমার নিজের জীবনের প্রতি কেমন একটা ঘেন্না ধরে গেছে। দীপা না, দীপা ম্যাডাম। তুমি কি ভেবেছো সাহিল যে আমি তোমার মতো এরকম একটা সামান্য কেয়ারটেকারের ভাগ্নেকে আমি দীপা বিয়ে করবো, লাইফ পার্টনার বানাবো? হাউ ফানি! আমার শুধু একটা গল্পের প্রয়োজন ছিল। এতদিন এতদিন যা করেছো আমার সাথে সব তোমার নাটক। এক্স্যাক্টলি। আমি তোমার সাথে এতদিন যত ভালোবাসার অভিনয় করেছি, প্রেমের অভিনয় করেছি, সেটা আমার একটা প্লটের জন্য, এবং আমার মনে হয় যে আই গট ইট। খুব দরকার ছিল এটা আমার আমার আমাকে এইভাবে মানে ভেঙে টুকরো টুকরো করার। তারপর আমার মতো একটা সাধারণ ছেলেকে তুমি এত বড় স্বপ্ন কেন দেখালে? তাহলে স্বপ্ন তুমি দেখেছো, আমি দেখিনি। আমার তো শুধু একটা গল্প দরকার ছিল এবং আমি সেটা পেয়ে গেছি। সাহিল, তুমি জানো না যে একটা মানুষ যখন তার নিজের অবস্থান থেকে নিচে পড়ে যায়, সেই অবস্থানটাকে সে আঁকড়ে ধরার জন্য কতটা চেষ্টা করে। আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবে সফল হতে পারিনি। আমি শেষ পর্যন্ত তোমাকে বেছে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি তোমাকে বেছে নিলে আমি একটা অন্য ধরনের প্লট পাবো। আমি একটা বিষয়, পুরো একটা বিষয় আমি যতক্ষণ না নিজের চোখে আমি দেখতে পারছিলাম, আমি তার পিছনে ঢুকতে পারছিলাম না, এবং সেই জন্য তোমাকে বেছে নিয়েছি। তোমার সাথে আমি নিজেকে জড়িয়ে সেই বিষয়টাকে বাস্তবে রূপ দিয়েছি। আমার ধারণা যে আমি 100% সফল হয়েছি, রাইট? তোমার অভিনয় আসলেই তুলনা হয় না, কোনো নায়িকার চেয়ে ভালো অভিনয় করছে। তা আমি তো অভিনয় করি, আমার ভালোবাসাটা তো রিয়েল ছিল। একজন পরিচালকের কাছে সবই অভিনয়, আরেকজনের কাছে কি সেটা তার দেখার বিষয়। আমার ভালোবাসাকে তুমি ইউজ করে যে জয়ের উচ্ছ্বাসে পুলকিত হচ্ছ না, একদিন সত্যি সত্যি ভালোবাসার জন্য তুমি কাতরাবে, তোমার হৃদয়টা শুষ্ক মরুভূমি হয়ে যাবে। তুমি চেয়েও, মানে হাজার চেয়েও তুমি এক ফোঁটা পানিও পাবে না। বেস্ট অফ লাক আমার সত্যিকারের ভালোবাসাকে গল্পের রূপে তুলতে পারো। দাঁড়াও, তোমার গল্পে আর কিছু বাকি আছে? ধরে নাও যে এটা তোমার গুড পারফরমেন্সের জন্য আমার পক্ষ থেকে একটা টিপস। সুদ সমেত আমি সব তোমাকে ফেরত দেব। আর এই মুহূর্তটা আমি মনে রাখলাম, দ্বিগুণ করে ফেরত দেব। আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল কাজটা। যাই বলো আপু, কাজটা কিন্তু অনেক ভালো ছিল। হ্যালো, দীপা মামুনি, আমি তোমার জামান চাচা। হ্যাঁ বলো জামান চাচা। দীপা মামুনি, সাহিল আজ ভোরে ট্রেনে নিতে আত্মহত্যা করছে। কি?
আমার জন্য এতগুলা? আমি তো সারা জীবনই পার করে দিলাম 2-3টা কাপড়। দীপা, দীপা, কি হয়েছে মা? বাবা আমাকে একটু একা থাকতে দাও। দীপা, 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 দরজা খোল মা। দীপা, 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 কি হয়েছে আমাকে বলবি না মা? দীপা, দীপা, কি হয়েছে তোর? কেন এমন করছিস? কি ভুলভাল বলছিস? এখানে সাহিল কোথা থেকে আসলো? চুপ করে থাকতে পারে না। চুপ থেকে উঠে গেলে তোমার মারবে। যাও। মা, দীপা মা,
এইভাবে দীপা ধীরে ধীরে একেবারে বদ্ধ পাগল হয়ে গেল। একদিন দীপার বাবা খবর দিয়া গ্রাম থেকে আমারে টাকায় আনলেন। দেখ, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখ, কি করেছিস আমার মেয়েকে তোরা? আমার মেয়ের যদি কিছু হয়, আমি তোকে সারা জীবন জেলের ঘানি চালাবো, সারা জীবন। আমি আমি গ্রামে ফিরে গেলাম। দীপারে পাগল দেখা, ওই অবস্থা দেখা আমার খারাপ লাগলো, কিন্তু অত বেশি না খারাপ লাগে নাই। কেন জানি আমার মনে হলো সে সময় যে সাহিলের আত্মহত্যার জন্য তো দীপাই দায়ী, তাই তাই আমার অত খারাপ লাগে নাই। এর কিছুদিন পরে আমি খবর পেলাম যে দীপা সুস্থ হয়ে গেছে। এটা শুই না আমার ভিতরে কেমন জানি এটা কি হইল। আমি 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 আমার আমি মনে হলো যে না, এটা হইতে পারে না। আমার আমার সাহিল যার কারণে আত্মহত্যা করছে, এ সুস্থ হয়ে বাইসে থাকবো, এটা হইতে পারে না। আমার ভিতরে কেমন জানি হইলো। আমি ঠিক করলাম ওরে আমি বাঁচতে দিব না। তারপরে আমি শহরে এলাম। আইসা আমি নিজ হাতে দীপারে খুন করে ফেলেছি। আচ্ছা, আপনি তো খুন করে পালিয়ে যেতে পারতেন, তাহলে আপনি আত্মসমর্পণ করার জন্য থানায় আসলেন কেন? হ্যাঁ, ওই খুন করার পরে আমার প্রথমে মনে হয়েছিল যে আমি পলায় যাই, কিন্তু পরে কেন জানি আমার বিবেকে সায় দিল না। আমার মনে হলো যে আমি তো আসলে খুন করছি, এটা তো একটা অপরাধ করছি। এই অপরাধ কইরা আমি যদি পলায় যাই, তাহলে এই অপরাধের বোঝা বয়া সারা জীবন যতদিন বাঁচুম আমার তো এটা বহন করে চলতে হইব। আমি কইতে পারি না। আমার কেন জানি মনে হলো যে না, আমি পলামু না, পলায় যাবো। আমি অপরাধ করছি, খুন করছি। হ্যাঁ, আমার মনে হয়েছে, হ্যাঁ, আমার শান্তি হয়েছে, কিন্তু আমি পলাইলাম না। আমার মনে হলো আমি ধরা দিই, আমি স্বীকার করি যা করছি। এই জন্য আইসা আমি থানায় আইসা আমি সব এগুলি স্বীকার করতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। সাহিল, তুই বাইচে আসস? তুই বাইচে আসস? হায় হায় হায়, আমি এটা কি করবো? দীপার প্রতারণা আমি সহজভাবে নিতে পারি না। আমি ঠিক করছিলাম, ও আমার জন্য যত খরচ করছে, যা টাকা দিছে, সব টাকা আমি ওর মুখে ছুঁড়ে মারতাম। আমি যখন রাগ করে গ্রামে যাইতেছিলাম, চিন্তায় করে আমার ব্যাগ লিয়ে দৌড় দিয়ে বলবো ট্রেনের তলে কাটা। ব্যাগে আমার আইডি কার্ড, জামা কাপড় দেখে সবাই ভাবলো যে আমি মতো শোকে আত্মহত্যা করছি। আমিও চিন্তা ভাবনা বাস্তবে রূপান্তর করলাম, চুপচাপ আড়াল হয়ে গেলাম। এরপর আমি জানি আমি কেমন টাকা কামাইছি। কাজ করে পড়ালেখার পাশাপাশি যেমনি পারি টাকা জমাইছি ওর ফেরত দেওয়ার জন্য। খোঁজ খবরও রাখছি, মাঝে মাঝে আইসা দীপার পাগলামি দিয়ে গেছি। শুনছিলাম পাগল হয়ে গেছে। দূর থেকে ওর পাগলামি দেখতে ওর বাসার নিচে যাইতাম। তোমারও দেখছি, কিছু কই নেই।
পরে শুনলাম যে নাকি সুস্থ হয়ে গেছে। ঠিক করলাম যে কয়েকদিন পরে এসে ওর সব টাকা আমি মুখের সামনে ফিক্কা মারব। তার আগে কি করলাম আমি? কি করলাম? তোর মৃত্যু শোক আমার ভালো লাগছিল, তাই তাই আমি দীপার উপরে শোক দিছি, প্রতিশোধ দিছি। কি করলাম আমি, কি করলাম, এটা কি করলাম?